পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে এই ধরনের যদি সাইক্লোনিক ফরমেশনগুলো যদি হয় তাহলে কোস্টাল এলাকা, যেমন একদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, নামখানা, এই জায়গাগুলো, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের যে উপকূল অঞ্চলটা অর্থাৎ দীঘা, কাথি, মন্দারমণি, এই জায়গাগুলো ভীষণভাবে এফেক্টেড হয় এবং আয়লার স্মৃতি আজও সুন্দরবনের বিভিন্ন জায়গাতে রয়েছে। এই রকম কোনো আশঙ্কা কি থাকছে? কারণ পুরো পশ্চিমবঙ্গটাই এই মেঘের মধ্যে ঢুকে আছে। হ্যাঁ, দেখুন, একদম সঠিক প্রশ্ন করেছেন। তার কারণটা হলো দক্ষিণবঙ্গ। আপনারা জানেন যে আমরা কিন্তু সঠিকভাবে বৃষ্টি পাচ্ছি না। সঠিকভাবে বৃষ্টি না পাওয়ার কারণ হচ্ছে বঙ্গোপসাগর আমাদেরকে জলীয় বাষ্প সাপ্লাই করতে পারছে না। তার কারণ হচ্ছে বায়ুর চাপ বলয়গুলো তাদের অবস্থানকে পরিবর্তন করে ফেলেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্বাভাবিকভাবে এয়ার ট্রানজিশন আছে একেবারে পশ্চিমবঙ্গের উপর থেকে বা বলা যেতে পারে প্রয়াগরাজ পর্যন্ত, যার ফলে এই ট্রিমেন্ডাস এয়ার ট্রানজিশন বারংবার নিম্নচাপকে তৈরি করবে, বঙ্গোপসাগরকে থেকে বায়ুকে টেনে ভূমির মধ্যে প্রবেশ করাবে, যার ফলে নিম্নচাপের দ্বারা বৃষ্টিপাত সংঘটিত হতে পারে, এটা ঘটবে। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাভাবিক পদ্ধতিতে আমরা যখন ভূমিভাগ থেকে জলভাগের দিকে যখন খেয়াল করব তখন দেখা যাবে সমুদ্রের জলতলের উচ্চতা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। এটা যেমন প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের বরফ গলে যাচ্ছে, যার ফলে সুন্দরবন অঞ্চল, দীঘার উপকূলবর্তী অঞ্চল এবং সমগ্র গাঙ্গেয় অর্থাৎ গোটা অঞ্চলগুলো দিয়ে একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আসুন আমরা যদি একটু পুরো জায়গাটাকে দেখার চেষ্টা করি তাহলে কি জায়গাটা দেখা যাচ্ছে সেগুলো আসুন একটু দেখি, এবং স্যাটেলাইট ইমেজেই বা কি ধরা পড়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং কত দূর পর্যন্ত এই মেঘ বিস্তৃত সেটা দেখতে গিয়ে আমরা যেটা দেখছিলাম যে শুধুমাত্র যে এই জায়গাগুলো সেটা নয়, একদম বেজিং ছাড়িয়ে অর্থাৎ চীন ছাড়িয়ে একেবারে কোরিয়া পর্যন্ত কিন্তু সেটা বিস্তৃত হয়েছে। অর্থাৎ এই যে অঞ্চলগুলো এই পর্যন্ত কিন্তু পুরোটাই এই প্রচুর পরিমাণে মেঘ জমা হচ্ছে, এবং যার ফলে এই যে সাইক্লোনিক একটা ফরমেশন তৈরি হচ্ছে এটা কিন্তু চায়না পর্যন্ত যেতে পারে। আমি আবার চলে যাব, ডক্টর সুজীব কর আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনি যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গের উপর প্রভাবটা কতটা পড়তে পারে স্যার? যে কারণের জন্য আপনারা যেটা উল্লেখযোগ্য ভাবে দেখুন যে আমরা এবছর যেমন কালবৈশাখী সেইভাবে পেলাম না, তার কারণটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সেইভাবে নিম্নচাপ তৈরি হলো না। তার কারণ টোটালটাই বঙ্গোপসাগর কিন্তু আটকে রেখে দিল। কিন্তু এর পরবর্তী সময়ে যেটা হবে, আস্তে আস্তে এই কটা সিস্টেম কিন্তু সক্রিয় হতে শুরু করবে। মায়ানমার উপকূলবর্তী অঞ্চল অত্যন্ত সক্রিয় হতে শুরু করবে, যার ফলে বারংবার রিপিটেড যে সাইক্লোনিক সিস্টেম গুলো তৈরি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হওয়ার মতো অবস্থা আসছে, যার ফলে কিন্তু প্রবল বৃষ্টিপাতের দ্বারা একটা ভয়ঙ্কর বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে। এবং এই বন্যার মতো পরিস্থিতি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সমগ্র ভারতবর্ষ এবং তার সাথে সাথে আফ্রিকার উত্তরভাগ, ইউরোপ মহাদেশের প্রায় মেজর পার্টটা এবং চায়না, বেজিং, এই সমস্ত অঞ্চলগুলো, এমনকি উত্তর দক্ষিণ কোরিয়ার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু এই বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে এবং এটা একটা ভয়ঙ্কর ডিভাস্টেশন রূপ নিতে পারে। আচ্ছা, আমাদের এখনো পর্যন্ত যে ইনফরমেশনগুলো স্যার রয়েছে, যেটা বলা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে এখনো পর্যন্ত কি কি ফোরকাস্ট বলা হচ্ছে সেইগুলো একটুখানি দেখাই। যে ট্রপিক্যাল ওয়েদার আউটলুক ফর দ্য নর্থ ইন্ডিয়ান ওশান, দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য আরাবিয়ান সি, এখনো পর্যন্ত যেটা বলা হয়েছে নেক্সট 168 আওয়ার্স কি হতে পারে 24 তারিখ থেকে, তার একটা কিন্তু বলা হচ্ছে যে সেখানে কোনো রকম কোনো সাইক্লোনের সম্ভাবনা রয়েছে কিনা। স্যার, এখনো পর্যন্ত আগামী 168 ঘন্টায় কোনো রকম কোনো সাইক্লোনের কিন্তু আশঙ্কার কথা এখনো পর্যন্ত ফোরকাস্টে বলা হয়নি। তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে এর প্রভাবটা এক্ষুনি পড়ছে না, এটা কি বলা যায় তাহলে? না, বেসিক্যালি দেখুন, প্রভাব তো অলরেডি শুরু হয়ে গেছে। আসলে আপনাদেরকে বললাম যে একটা সিস্টেম যখন কোনো একটা নির্দিষ্ট
ল্যাটিচিউডে সক্রিয় অবস্থায় থাকে তখন আরেকটা সিস্টেম সেই জায়গাতে ঘটতে পারে না। যেহেতু সাউথ ইস্ট চায়না সিতে একটা রয়েছে সক্রিয় সাইক্লোন, এই সাইক্লোনটা কন্ডিশন শেষ হলে তারপরে কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগর সক্রিয় হতে শুরু করবে, যার ফলে আলটিমেটলি আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, যার পরে কিন্তু আলটিমেটলি এই ধরনের সাইক্লোনিক সিস্টেম পাওয়া যেতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে অলরেডি জেট স্ট্রিম ঢুকতে শুরু করেছে। জেট স্ট্রিম দ্রুত গতিতে তাপমাত্রার তারতম্য ঘটিয়ে দিতে পারে এবং যার ফলে আলটিমেটলি আইস পার্টিকেল ফরমেশনের একটা সম্ভাবনা থেকে যায় এবং সেই আইস পার্টিকেল ফরমেশনের জায়গায় যদি এই মেঘের কন্ডিশনটা চলে যায় তাহলে কিন্তু পাওয়ারফুল থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্র ঝঞ্ঝা, বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত সংঘটিত হতে পারে এবং সেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হতে পারে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাডেন জুলিয়ান অসিলেশন, একটা পদ্ধতি যেটা ভূমিভাগের সঙ্গে জলভাগের তাপমাত্রার তারতম্যকে ভারসাম্যে ধরে রাখতে সাহায্য করে। বেসিক্যালি যেহেতু বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা অনেক বেশি এবং ভূমিভাগেরও তাপমাত্রা এই মুহূর্তে বেশি, সেই কারণের জন্য ম্যাডেন জুলিয়ান অসিলেশন কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। তবে অগাস্টের 10-12 তারিখের পর থেকে ম্যাডেন জুলিয়ান অসিলেশন সক্রিয় হতে শুরু করবে। বঙ্গোপসাগরের জলের সাথে ভূমিভাগের প্রচন্ড আদান প্রদান ঘটবে, তাপমাত্রার বিনিময় ঘটবে, জলীয় বাষ্পের আদান প্রদান ঘটবে। তার ফলে কিন্তু আলটিমেটলি সাইক্লোনিক সিচুয়েশন গুলো আরো দ্রুত গতিতে ঘটতে শুরু করবে। বেশ, আরেকটা বিষয় স্যার, আপনি যেটা বলছেন যে ইউরোপ একটা প্রচন্ড ঠান্ডার মধ্যে চলে যেতে পারে, এই ওয়েদার চেঞ্জেসের ফলে প্রচুর পরিমাণে বরফ পড়তে পারে। ভারতে কি হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি প্রচন্ড ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা থাকছে? এই মুহূর্তে ভারতবর্ষের উত্তর দিকে কিন্তু প্রবল তুষারপাতের সম্ভাবনা এবং স্বাভাবিক অবস্থায় হিমরেখা যে উচ্চতায় গত বছর ছিল তার থেকে অ্যাটলিস্ট 3 থেকে 400 মিটার হিমরেখা নিচের দিকে নেমে যাবে। ফলে উত্তর ভারতের বেশ কিছু স্থানে যেখানে অতীতে কোনোদিনও তুষারপাত হয়নি সেই সমস্ত স্থানগুলোতে তুষারপাত ঘটতে পারে। অপরদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, কিন্তু দক্ষিণ দিকের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রচন্ড হিট ট্রানজিশনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, কারণ জেট বায়ুকে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা প্রশমিত না হওয়া পর্যন্ত জেট বায়ুকে এগোতে দেবে না এবং যার ফলে আলটিমেটলি কিন্তু সেটা ডিপেন্ড করছে, পুরোটা কন্ডিশনাল। যদি জেট স্ট্রিম প্রসিড করতে পারে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গেও ভারী ঠান্ডা পড়বে, কিন্তু যদি এগোতে না পারে তাহলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এই অবস্থাতে অর্থাৎ এখান থেকে হয়তো নিচের দিকে নামবে কিন্তু তাপমাত্রা খুব বেশি নিচের দিকে